নিফটির অ্যানালিসিস করব নতুন মাস জুনের জন্য। আমরা 2 জুন 2025 জন্য নিফটির অ্যানালিসিস করব। এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, সপ্তাহ শেষ হয়েছে, মাস শেষ হয়েছে, এবারে নতুন মাস শুরু হচ্ছে জুন মাস এবং 2 তারিখ শুরু। এখন পর্যন্ত মার্কেটের যে অবস্থা, অনেকখানি একটা র্যালি দেওয়ার পর সে কিছুটা রেস্ট নিচ্ছে। তার নিচে একটা সাপোর্ট রয়েছে 650 লেভেল, 640 650, অর্থাৎ 24,640 650। আর উপরের দিকে 24,000 850 860, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। আগামী কয়েকদিনে সে কেমন ধরনের ব্যবহার করতে পারে এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন দেখি যে প্রথমেই একটা মোটামুটিভাবে আমরা দেখে নিই যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো সেটা দেখবার জন্য আমরা দেখব যে আজকেও কিন্তু মার্কেট 80 পয়েন্টের মতো নিচে এসে ক্লোজিং দিয়েছে এবং 750 মোটামুটিভাবে 750কে টিকিয়ে রেখেছে। তো চলুন আমরা দেখি, ভালো করে বোঝার চেষ্টা করি। আমি বারে আপনাদেরকে বলেছি যে নিচের দিকে একটি লেভেল আছে, সেটা আছে 24,650 থেকে 660, যেটিকে সে সাপোর্ট হিসেবে কাজে লাগাবে। উপরের দিকে যে লেভেলটি আছে সেটি হচ্ছে যেখান থেকে বারে ধাক্কা খাচ্ছে 24,850 থেকে 860, এই লেভেলে সে ধাক্কা খাচ্ছে। মার্কেট নিচে দাঁড়িয়ে রয়েছে। এখন 750 সে কী করছে, সে কোনোরকমভাবে টিকিয়ে রেখেছে। এলে পরে এখান থেকে সাপোর্ট নেবে, ওপরের দিকে গেলে পরে নিচে ধাক্কা খাবে। আমরা এক এক করে প্রত্যেকটা টাইম ফ্রেমে, মান্থলি থেকে শুরু করে প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখব। আজকে দেখুন মোটামুটিভাবে 150 পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল নিফটি। 24,812তে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর একটু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, সামান্য আগের দিনে ক্লোজিংয়ের চাইতে। মার্কেট কিন্তু নেমেছিল প্রায় এখান থেকে 100 পয়েন্টের মতো নিচে এবং 24,707 অবধি চলে গেছিল এবং উপরের দিকেও কিন্তু খুব বেশি দূর যেতে পারেনি। সেটা দেখুন 863, অর্থাৎ মার্কেট নিচে থেকে উপরে আপনি বলতেই পারেন যে মোটামুটিভাবে 150 পয়েন্ট, যদিও 150 পয়েন্টের কম, এই 150 পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট সীমাবদ্ধ ছিল। সাধারণত অনেক দীর্ঘদিনের নিফটির অভ্যাস যে সাইডওয়েজ থাকা শুক্রবারে, তো মোটামুটিভাবে ফ্রাইডেতে আমরা সাইডওয়েজ মার্কেটই দেখলাম। মুভ যে আসেনি তা নয়, যদি আপনারা অ্যানালিসিস করতেন, প্রাইস অ্যাকশন করতেন, তাহলে কিছুটা মুভ আপনারা ক্যাপচার করতে পারতেন। তো চলুন আমরা সবটাই দেখি। দেখুন, মাসের ক্যান্ডেল শেষ হয়েছে। মাসের ক্যান্ডেল কোন জায়গাতে শেষ হয়েছে এবং কেমনভাবে শেষ হয়েছে আপনাকে বলতেই হবে। যেটা বুলিশ ফর্মে শেষ হয়েছে। মান্থলি ক্যান্ডেল উপর থেকে একটা ধাক্কা খাচ্ছে ঠিকই, কিন্তু ধাক্কা খেলে পরেও এটি একটি পজিটিভ নোটেই কিন্তু শেষ করেছে মান্থলি ক্যান্ডেল এবং বেশ ভালো। নিচে থেকে সাপোর্ট নিয়ে ওপরে উঠেছে। ওপরে ওঠার পর কিছুটা পরিমাণ নিচে এসে তারপর সে উপরে ক্লোজিং দিয়েছে। তো সেটাকে আমরা খারাপ বলতে পারি না। উইকলি ক্যান্ডেলে একটুখানি দুর্বলতা চোখে পড়ছে। কীরকম দুর্বলতা চোখে পড়ছে আপনারা দেখুন যে সে উপরের দিকে উঠেছিল, কিন্তু তার পরের সপ্তাহে কি করেছে না, পরের সপ্তাহে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, কিন্তু সেটাকে রিকভার করেছে। তারপরের সপ্তাহে, যেটি কারেন্ট সপ্তাহ শেষ হলো, এই সপ্তাহে কিন্তু সে উপরের দিক থেকে তো রেজিস্ট্যান্স ফেস করেছেই। দেখুন, বারে রেজিস্ট্যান্স ফেস করেছে, যদিও ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ করেনি, কিন্তু তবু আপনাকে বলতে হবে যে মার্কেট নিচের দিকেই কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ মার্কেট কিন্তু উপরের রেজিস্ট্যান্সটাকে সমীহ করছে, সম্মান দিচ্ছে, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকেই পড়ছে। এমত অবস্থায় পরের সপ্তাহে কোন জায়গাতে ওপেন হচ্ছে, এই আমাদের চার্টের সাপেক্ষে বোঝার চেষ্টা করুন। ধরুন, মনে করুন এর আশেপাশেই কোথাও ওপেন হচ্ছে। ওপেন যদি হয় তাহলে উপরের এই অংশ কিন্তু একে রেজিস্ট্যান্স দেবে, আর উপর অবধি গেলে পরেও কিন্তু এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্সই দেবে এবং নিচে নামানোর চেষ্টা করবে। আর নিচে যদি একটু ধাক্কা খেয়ে নিচের দিকে নামতেই পারে, তাহলে পরে এই পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে সে আসতে পারে, যদিও মাঝখানে তার কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স সাপোর্ট কিন্তু তার কিন্তু আছে। আর উপরের দিকে যদি ওপেন হয় উপরে, তাহলে সেক্ষেত্রে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে মনে করুন এখানে ওপেন হলো এবং নিচের দিকে এলো, তাহলে এই দুটোকে মিলিয়ে যদি একটা জোন আপনি ভাবতে পারেন, তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে টিকে থাকতে পারে। তো উইকলি ক্যান্ডেলের পরের কথা, উইকলি ক্যান্ডেল একটুখানি হলে পুরো দুর্বলতা চোখে পড়ছে। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন বিগত 3-4টে দিন থেকে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু সমীহ করেছে।
আমি আপনাদেরকে উপরের দিকে একটি লেভেলের কথা বললাম, সেই লেভেলটি আপনাদের নিশ্চয়ই মনে আছে 24,850 থেকে 860। তো এই লেভেলটি হচ্ছে, এই লেভেলটি দেখুন, তাকিয়ে দেখুন লাস্ট 3 দিন কিন্তু একে সমীহ করেছে, তার আগেও সমীহ করেছে, তার আগেও সমীহ করেছে, তার আগেও সমীহ করেছে। অর্থাৎ এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, যার মধ্যে তাকে কিন্তু পেরোতে সে পারছে না। একটা আগের দিন একটা আশা তৈরি করেছিল, শেষ মোমেন্টে একটা হিউজ বাইং তৈরি হয়ে, কিন্তু দেখুন তাকে কিন্তু ক্রস করতে পারেনি। অর্থাৎ এখানে কিন্তু খুব শক্তিশালী বিয়াররা বসে রয়েছেন, যারা মার্কেটকে কিন্তু উপরের দিকে যেতে দিচ্ছে না। আবার যদি আপনি ভাবনা চিন্তা করেন যে নিচের দিকে এই অংশটি হচ্ছে 660, যেটি আপনাদেরকে বললাম 24,650 থেকে 660। তো এই অংশটা আপনাকে কি করছে না, সাপোর্ট দিচ্ছে। পরে বারে বেশ কিছুবার সাপোর্ট দিয়েছে। দেখুন এখানে সাপোর্ট দিচ্ছে, এখানে সাপোর্ট দিচ্ছে, এখানে সাপোর্ট দিচ্ছে, এখানে সাপোর্ট দিচ্ছে, এখানে দেওয়ার কথা, এখানে দেওয়ার কথা। সুতরাং বারে বারে এই অঞ্চলকে সাপোর্ট কিন্তু দিয়েছে। অর্থাৎ এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কি হয়েছে, সীমাবদ্ধ হয়ে আছে। এখন চিরজীবন যে সীমাবদ্ধ হয়ে থাকবে তার তো কোনো মানে নেই। মার্কেট যদি নিচের দিকে আসার চেষ্টা করে, তাহলে অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেল 24,500 কিন্তু একটা সাপোর্ট দেবে। তাকেও যদি ভেঙে চলে আসে, তাহলে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি 350 থেকে 360, এই অংশ কিন্তু অত্যন্ত স্ট্রংলি একে সাপোর্ট দেবে বলে আমি মনে করি। উপরের দিকে গেলে পরে যদি একে ভেঙে চলে যায়, তাহলে উপরের দিকে আরও একটি সাইকোলজিক্যাল লেভেলের জাস্ট উপরেই আমাদের একটি লেভেল আছে, সাইকোলজিক্যাল লেভেল, এবং তার উপরেই কিন্তু আমাদের একটা লেভেল আছে যে 25,080 থেকে 100 পর্যন্ত একটি লেভেল। সেই লেভেলটি কিন্তু আপনাকে ধাক্কা দিতে পারে, রেজিস্ট্যান্স যেমনভাবে ফেস করেছে ফেস করতে পারে। তো এই রকম অবস্থায় যেতে পারেন, এবং আপনারা নিজেদের মধ্যে একটি ট্রেন্ড লাইনকে, এইভাবে ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন এবং অবজার্ভ করুন যে কবে, কখন, কিভাবে একে ভেঙে ক্লোজিং দিচ্ছে, এবং তার সাপেক্ষে আপনারা আপনাদের ট্রেডগুলোকে প্ল্যান করতে পারেন অ্যাকর্ডিং টু লেভেলস। এবার চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে এইভাবে আমরা এঁকে রেখেছিলাম, যেটিকে আমরা লাস্ট দিনে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট দিনে দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু ভেঙে নিচের দিকে নেমেছে, ভেঙে নিচের দিকে নেমেছে, এবং নিচের দিকে নামার পরে ইমিডিয়েট যে লেভেলটা ছিল সেখান থেকে সাপোর্ট নিয়ে ওপর ওঠার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যে ট্রেন্ড লাইন বা চ্যানেল বলতে পারেন, আপ ট্রেন্ড চ্যানেল যেটাকে আমরা এঁকে রেখেছিলাম, তার নিচের ভাগ থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নামছে। স্বাভাবিকভাবেই নামবে, কারণ এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে। উপরের দিকে যখন যাবে তখন এটা রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স ফেস করছে এবং নিচের দিকে আসছে। আপনি যদি এর সাহায্যেও ট্রেড করতে পারতেন, তাহলে পরেও কিন্তু আপনি বুঝতে পারতেন যে আমরা রেজিস্ট্যান্সটাকে প্লে করতে পারতাম। তো চলুন এবারে দেখি আমরা আপনার 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছেন, দেখুন আগের দিনের অ্যানালাইসিস আমি দিতে পারিনি। তো যাই হোক, শেষ মোমেন্টে মার্কেট উপরের দিকে গেছিল এবং আমাদের যে লেভেল ছিল সেই লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে। এখন বারে বারে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনি যদি মার্কেটের সাইকোলজি খুব ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে বিটিএসটি করার সুযোগগুলোকে আপনি নেবেন না। আপনাকে লোভ দেখাবে কিন্তু আপনি নেবেন না। আপনি বাই করলেন টুডে, সেল করছেন টুমরো। সুতরাং এইরকমভাবে রেজিস্ট্যান্স যখন ভেঙে যাবে, তখন আপনার কিন্তু সাধারণভাবেই মনে হতে পারে যে মার্কেট আজকে পজিটিভ নোট দিয়েছে, কালকে একটা হিউজ গ্যাপ আপ হবে এবং আমি প্রচুর প্রফিট পাবো। কিন্তু দেখুন সেই সুযোগ কিন্তু আপনাকে দেয়নি। মার্কেট ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পরে অনেকটা নিচে এসেছিল, এবং যারা যারা মার্কেটকে সেল করে দিয়েছে, যারা পজিটিভে কিনেছিল, তারা কিন্তু দ্রুত সেল করে মার্কেটকে। যখন সেল করতে লাগে, কারণ তাদের স্টপ লস হিট করছে, স্টপ লস যখন হিট করছে তখন কিন্তু তারা তাদের নিজের পজিশন যখন এক্সিট করছে, তখন কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক আসে মার্কেটে এই পর্যন্ত। কিন্তু অরিজিনালি মার্কেট এখানে খুললো কেন, এই অংশ থেকে এই অংশ খুলেছিল কেন? কারণ একটা গ্যাপ ডাউন খুলেছে এবং মার্কেট কিন্তু বিয়ারিশ মনোভাব নিয়েই মার্কেট খুলেছে। এই বাউন্স ব্যাকটা দেখে অনেকেই কিন্তু কেনাকাটির সুযোগ নেবার চেষ্টা করেছে, হয়তো কেউ লাভবান হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লক্ষণ রেখাটি রয়েছে, এই লক্ষণ জোনটি রয়েছে, তার ওপারে কিন্তু একটা ক্ষেত্রেও ক্লোজিং দেয়নি। এটাতে ক্লোজিং দিয়েছিল, কিন্তু ওপরের এই রেজিস্ট্যান্স জোনের কিন্তু ওপরে ক্লোজিং দিতে পারেনি। তো যাই হোক, সেখান থেকে ধাক্কা খেয়ে দেখুন মার্কেট ধীরে 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 নিচে নামছে। এই অংশ থেকে যেহেতু বাইং শুরু হয়েছিল, সুতরাং ঠিক একই রকম জায়গা থেকে মার্কেটকে একটুখানি উপরের দিকে তোলার চেষ্টা করেছে, কিন্তু গোটাটা তুলে উঠতে পারেনি। আগের বার যেমন পেরেছিল ততটাই,
তার উপরে কিন্তু উঠতে পারেনি, সেখান থেকে মার্কেট আবার সাপ্রেস করেছে, আবার ওঠার চেষ্টা করেছে সেম রেঞ্জ থেকে আপনারা দেখছেন, কিন্তু মার্কেট আবার ধীরে ধীরে সেখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে। অর্থাৎ এইরকমভাবে একটি জোন কিন্তু মার্কেট কমপ্লিট করেছে। এবারে আপনারা এই জোনটিকে আঁকার পর আপনারা অপেক্ষা করতে পারেন মার্কেট কোন দিকে যাবে। আপনার পাশে এই লেভেলগুলো রয়েছে, সেই লেভেলগুলোকে দেখতে পারেন। তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি মার্কেটের সেন্টিমেন্ট খুব ভালো করে না বুঝতে পারেন তাহলে পরে মার্কেটে বিটিএসটি নেবেন না, তার পরিবর্তে লাইভ মার্কেটে করছেন, লাইভ মার্কেটিং করুন এবং সেটাকেই ভালোভাবে লেভেল মেনটেন করে আপনি করার চেষ্টা করুন। ঠিক আছে, এবারে চলুন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে এই হচ্ছে শুরু মার্কেটের, এবং মার্কেটের শুরুটা থেকে একবার ভালো করে দেখুন। দেখুন আমাদের যে লেভেল ছিল সেই লেভেলকে কিন্তু ক্লোজ করতে পারেনি, তার উপরে আগের দিনে করেছিল, কিন্তু সেন্টিমেন্ট চেঞ্জ হয় মার্কেটের, সেটা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। যারা হোল্ড করেছিল মার্কেট যখনই ওপেন করছে কোনো একটা জায়গাতে, এরকম জায়গাতে ওরা ভেবেছিল যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং সেটা করেও ছিল। আপনারা যদি ক্লোজলি দেখেন তাহলে এই অঞ্চলে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে মার্কেট কিন্তু তার নেক্সট লেভেল পর্যন্ত টার্গেট হিট করেছে। এখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে, কারণ অনেকেই যারা পজিশনে হোল্ড করার চেষ্টা করেছিল তারা দ্রুত এক্সিট করে এবং মার্কেট উপরের দিকে যায়। কিন্তু উপরের দিকে গেলে পরেও আমাদের যে লেভেল ছিল সেই লেভেলকে কিন্তু ক্লোজ করতে পারেনি, ক্রস অ্যাভাব করতে পারেনি মার্কেট। সেখান থেকে পড়েছে ফার্স্ট টার্গেট, এখানে রেজিস্ট করার চেষ্টা করেছে, সেটাকে একটা বড় ক্যান্ডেল ভেঙে দিয়েছে তার পরের লেভেল। এবং দেখুন এক্স্যাক্টলি যে মাঝের ইন্টারমিডিয়েট লেভেলস আছে সেই লেভেল পর্যন্ত কিন্তু তারা ধীরে ধীরে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, সেখান থেকে আরেকটি লেভেল, সেখান থেকে আরেকটি লেভেল, সেখান থেকে আরেকটি লেভেল, এইভাবে কিন্তু আমাদের 5 মিনিটে ছোট্ট ছোট্ট টাইম ফ্রেমে যে আঁকা ছিল অনেক আগে থেকে সেইটাতেই কিন্তু তারা প্লে করেছে। এবং আমরা যদি চাইতাম তাহলে ছোট ছোটোভাবে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের আমরা প্রফিট করতে পারতাম, যদি আপনাদের চার্টে থাকতো, সাহস থাকতো, তাহলে আপনারা এটাকে কিনতে পারতেন। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা। এখন আপনারা লেভেল তো দেখতেই পাচ্ছেন, বড় বড় লেভেল, ছোট লেভেল সমস্ত কিছু আপনাদের চোখের সামনে রয়েছে। আপনারা নিজেরা চার্টে সেটুকু লাগানোর চেষ্টা করুন। পুরনো ভিডিও দেখুন আমি কেমনভাবে এঁকে রেখেছি কোন জায়গাকে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবারে চলুন একবার ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিসটা দেখি। এই রবিবার আমি ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিসের একটি ভিডিও আপলোড করব, যেটা অনেকেই আপনারা বলেছিলেন। তো বেশ, এখানে আজকে আমরা দেখতে পেলাম যে মার্কেট কততে ক্লোজ হয়েছে, 24,750 ক্লোজ হয়েছে। তার মানে এর উপরে যে আমাদের গোটাগুটি লেভেল আছে, গোটাগুটি লেভেল বলতে আমি বুঝেছি ফ্র্যাকশন লেভেলটা নয়, 100 মাল্টিপ্লিকেশনে, তো 24,800 এটাকে কেন ক্লোজ করতে পারলো না? তার মানে নিশ্চয়ই এটা একটি রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। আর রেজিস্ট্যান্সে যদি পরিণত হতে হয় তার মানে নিশ্চয়ই এখানে কল রাইটার বেশি আছে গ্রেটার দেন কার থেকে? পুট রাইটারের থেকে। আমরা সেটাকে এইবারে দেখব যে 800 স্ট্রাইক প্রাইসে কি ঘটনা ঘটেছে। আমরা চলে আসি 800 স্ট্রাইক প্রাইসে, পড়ুন আপনারা, আমি পড়ছি আপনারা শুনুন। 24,800তে কল অপশন লট আছে, রাইট করা হয়েছে 1,06,314টি, যেখানে পুট অপশন রাইট করেছে মাত্র 68,000। তাহলে কারা বেশি আছে? কল রাইটার বেশি আছে। কল রাইটার মার্কেটকে রেজিস্ট্যান্স তৈরি করছে, অর্থাৎ 24,800তে উঠতে দেবে না। 24,800তে উঠতে দিলে পরে ওদের ক্ষতি হবে। ইন্টারডে চেঞ্জ কত হয়েছে? ইন্টারডেতে কল চেঞ্জ হয়েছে যেখানে 52,000 লট, সেখানে পুট চেঞ্জ হয়েছে মাত্র 21,311, অর্থাৎ অর্ধেকেরও কম। পুট যত চেঞ্জ হয়েছে তার 2.5 গুণ কল চেঞ্জ হয়েছে। তাহলে বুঝতেই পারছেন পুট রাইটাররা, তার মানে মার্কেটকে যারা উপর দিকে তুলবেন তারা কিন্তু সক্রিয় ছিল না, তার পরিবর্তে কল রাইটাররা সক্রিয় ছিলেন এবং তার জন্যই কিন্তু এই 24,800কে কিন্তু মার্কেট ক্লোজ করতে পারেনি। যদি তার ঠিক আগের লেভেলটা দেখি আমরা 750, তো 750তে দেখুন কল অপশন আছে 25,000, পুট অপশন রাইটার রয়েছে মোটামুটি 25,000-এর একটু কম। তারপরে দুজন গলায় গলায় আছে, সেই জন্য কিন্তু 24,750 দাবদাবা কার না? দাবদাবা পুট রাইটারদের। অর্থাৎ এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। যদি সঠিকভাবে বলেন তাহলে কিছুটা পরিমাণ রেজিস্ট্যান্স এখানে ফেস করা উচিত, কিন্তু কিছুটা খুবই সামান্য, ওই কটা লটে এমন কিছু যায় আসে না। তার পরের উপরের দিকে যদি রেঞ্জটা দেখি 24,850, সেখানে দেখুন 33,000 অর্থাৎ 34,000-এর মতো লট আছে রেজিস্ট্যান্স, আর সেখানে সাপোর্ট দিচ্ছে মাত্র 17,000, 18,000, অর্ধেকের মতো সাপোর্ট দিচ্ছে। সুতরাং বড় সাপোর্ট এখানে হয়নি। এবারে তাকিয়ে দেখুন এই অংশে আপনারা প্রত্যেকটা দিক গ্রিন দেখতে পাচ্ছেন, তার মানে এরা কি হিসেবে পরিণত হচ্ছে? রেজিস্ট্যান্স। আর এই অংশগুলো সাপোর্ট হিসেবে
কাজ করছে মার্কেটে। তো সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে সাপোর্টের তুলনায় রেজিস্ট্যান্স অনেক বড়, নর্মালি সেটা নজরে পড়ছে, কিন্তু এই অংশে সাপোর্টের সংখ্যা বেশি, সাপোর্টের জোর বেশি, সুতরাং এই অংশের সাপোর্ট দেবে বলেই মনে হয়। ইন্টারডে চেঞ্জও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিউজ কল রাইট হয়েছে, অর্থাৎ মার্কেটকে এই মুহূর্তে কিন্তু প্রচুর উপরে যেতে দেওয়ার আগ্রহদের নেই। আর পুট রাইটেও কিন্তু এখানে ভালো হয়েছে ইন্টারডে চেঞ্জে, অর্থাৎ এগুলো কিন্তু এই রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেটে কি দেখা যাচ্ছে যে পুট রাইটাররা স্ট্রংলি এখানে দাঁড়িয়ে রয়েছে। যদিও মার্কেটে অন্যান্য সময়ে যতটা পুট রাইটার থাকে আজ কিন্তু ততটা পুট রাইটার নেই, অর্থাৎ সাপোর্ট কিন্তু যে চূড়ান্ত আকারে দিচ্ছে, এই বারগুলোকে একবার তাকিয়ে দেখুন কত হিউজ বার। সেই তুলনায় এখানে কি কোনো বড় হিউজ বার তৈরি হয়েছে? না, সেই তুলনায় হয়নি। সাপোর্ট আছে কিন্তু সেই তুলনায় হয়নি। সুতরাং ইন্টারডে চেঞ্জগুলোকে লক্ষ্য রাখুন। 2 তারিখে সোমবার যখন মার্কেট খুলবে, প্রথমে কিছুক্ষণ সময় দেবেন, দেখবেন অ্যাডজাস্ট হবে, তারপর আপনি সময় বুঝে মার্কেটে কি করবেন, নামবেন এবং ইন্টারডে ডেটা দেখবেন এবং সেই হিসেবে ট্রেড করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।